বা এর সাথে দোষী ব্যক্তি প্রতিষ্ঠান কারোই আমরা কোনো সংগ্রাম পাইনি। আমরা আমাদের অধিকার আন্দোলনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মাসুদ রেজা। বক্তব্য রাখছেন শ্রমিক নেতা মাসুদ রেজা। গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের প্রতিরোধ সভার সংগ্রামে সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মিরপুরে যে বক্তব্য রাখছেন হত্যাকাণ্ড ঘটেছে সেটাকে আমরা কাঠামোগত হত্যাকাণ্ড করি। এই কথাটি অনেক আগেই, প্রায় আজ থেকে 150 বছর আগে মহান নেতা প্যাট্রিক অ্যাঙ্গেলসের একটা কথায় তার কথা কিন্তু শোনা যায়। তিনি সর্বহারার অবস্থা বলতে গিয়ে, ইউরোপের অবস্থা বলতে গিয়ে বলেছিলেন, একজন মানুষ যখন এই কথা জেনে অপরকে আঘাত করে যে তার আঘাত মৃত্যুর কারণ হবে, তখন তার কাজকে আমরা বলি হত্যা। একটা সমাজ যখন হাজার হাজার মানুষকে জীবনের অধিকার থেকে বঞ্চিত করে নিশ্চিত মৃত্যু পর্যন্ত ওই অবস্থায় থাকতে বাধ্য করে এবং লক্ষ্য জীবনের ধ্বংস অনিবার্য জেনেও যখন সমাজ ওই অবস্থায় চলতে দেয়, তখন সমাজের ওই জাতীয় মানবতা ছাড়া কিছু না। আমরা দেখুন, খুব বেশি না আগে কাজিন ফ্যাশন থেকে শুরু যদি করি, ঠিক তখন থেকে প্রত্যেকটি ঘটনায় আপনারা দেখবেন এরপর তদন্ত হয়। তদন্ত দেখা যাবে ওই গার্মেন্টসটির লাইসেন্স ছিল না, ওই গার্মেন্টসের নিচে যে কেমিক্যাল কারখানা ছিল সেটা অনুমোদন ছিল না, ওখানে যে আয়োজন করা হয়েছে সেটা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া ছিল না। এই 30 টাকার গল্প আমরা শুনতে পাই। অথচ এত আন্দোলন, এত সংগ্রামের পরেও আপনারা দেখবেন এরপরও বিভিন্ন জায়গায় একের পর এক এই ঘটনা ঘটেই চলেছে। আমরা আজকে হয়তো মিরপুর নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু এরই মধ্যে আপনারা দেখুন 2 দিন না যেতেই চট্টগ্রাম ইপিজেডে আবার সেই একই ঘটনা ঘটছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। নির্বিকার নির্লিপ্ত এই সরকার যে দাঁড়িয়ে আছে সেটা একটা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, তার কোনো চিহ্ন দেখা যায় না। 16 জন মানুষ মারা গেল, সরকারের কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম কথা, কোনো রকম দুঃখের কোনো তাদের যে একটা দুঃখ প্রকাশ সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না। ভাবা যায় এই দেশে আমরা বাস করছি, মাত্র 1 বছর আগে দেশে একটা গণ-অভ্যুত্থান সম্পন্ন হয়েছে এবং সেই গণ-অভ্যুত্থানের সরকার এখানে আছে। এই সরকারের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি পৃথিবীর ঘুরে বেড়াচ্ছেন, তিনি তথ্য দিচ্ছেন। আর আমার দেশে প্রতিদিন মৃত্যু উপত্যকা তৈরি হচ্ছে, সেই মৃত্যু উপত্যকা ঠেকানোর তার কি আয়োজন সেটা নিয়ে তার কোনো ব্যাখ্যা নেই। সংগ্রামী বন্ধুগণ, এই দীর্ঘ ইতিহাস হয়তো বলা যাবে, আমাদের নেতৃবৃন্দ বলবেন, কিন্তু বিবেক কি আমাদের নাড়া দিচ্ছে? আমাদের প্রত্যেকটা মানুষকে আমরা ভাবছি এটা কি করে, কি দেশে আমরা বাস করি, এটা কেমন করে হতে পারে? প্রতিদিন এই যে শ্রমিকরা আছে, কাল কোন কারখানায় আগুন থেকে আবার কতজন শ্রমিক মারা যাবে এ ব্যাপারে কি কেউ বলতে পারি? এখানে যে কারখানা কর্তৃপক্ষ, এখানে যে এসব তত্ত্বাবধানের যে কর্তৃপক্ষ, তাতে কি কোনো দায়বদ্ধতা আছে? সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এর বিরুদ্ধে দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হবে, লড়তে হবে। আমরা গার্মেন্টস শ্রমিক অধিকারভুক্ত সংগঠনগুলো বলছি, আন্দোলন করছি, কথা বলছি, একই সাথে এটা শুধু শ্রমিক সংগঠন নয়, আর সমস্ত বিবেকবান মানুষের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা আজকের যে ঘটনা, এই ঘটনা একটা গবেষণা সংস্থা তারা একটা গবেষণা দেখিয়েছে বিগত 12 বছরে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায়, গার্মেন্টস শিল্প সহ অন্যান্য শিল্পে প্রায় 4700 ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার, দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রাণহানির সংখ্যা প্রায় 6500-র উপরে। এখন প্রতিদিনই কিন্তু 2-3 জন বিভিন্ন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, মৃত্যু। এই মৃত্যু কখনো ভবনধসে হয়, কখনো অগ্নিকাণ্ডে হয়, কখনো বালিকে নিয়োজিত কাণ্ডে 121 জন এবং 4-6 মাস পরে রানা প্লাজায় সেখানে 1224 জন।
এরকম টেম্পাকোতে ঘটেছে ৬২ জন, চৌধুরী ইটওয়ারে কেটেছে ৬২ জন এবং নারায়ণগঞ্জের সেজানজুসে ৬২ জন শ্রমিকের আগুনে পুড়ে ভবনদোষে মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এখন মিরপুরে ১৪ তারিখে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় ১৬ জনের মৃত্যু এবং প্রায় ৫০ জন হাসপাতালে আহত চিকিৎসাধীন আছে। তাহলে প্রশ্ন আসে যে এই যে মানুষগুলো মারা যাচ্ছে, শ্রমিকগুলো মারা যাচ্ছে, তাদের মারা যাওয়ার কারণটা কি? এবং দুর্ঘটনা ঘটতে পারে, অগ্নিকাণ্ডও ঘটতে পারে, কিন্তু এটা কোনো নিশ্চয়তা নেই যে এখানে অগ্নিকাণ্ড ঘটবে না কোনো শিল্প কারখানায়। আমাদের দেশের গার্মেন্ট শিল্পগুলো যেভাবে গড়ে উঠেছে, এটার স্ট্রাকচার এমনভাবে যে দুর্ঘটনা ঘটলে এখান থেকে কেউ প্রাণ নিয়ে নামতে পারবে না। আমরা দার্জিলিংয়ে দেখেছি 10 তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে জীবন বাঁচানোর জন্য, 5 তলাতে লাফিয়ে নিচে পড়েছে। স্ট্রাকচারগুলো এগুলোর মধ্যে ত্রুটি আছে, এগুলো তাদের জীবন বাঁচানোর জন্য, নামার জন্য, তাদেরকে একাধিক সিঁড়ি নামার জন্য, স্কেপ করার জন্য, নাকি কর্তৃপক্ষের দুর্বলতা অথবা কোনো গার্মেন্ট শিল্প কারখানার নিচে গুডাউন, কেমিক্যাল গুডাউন এবং তাদের ইলেকট্রিক পাওয়ার স্টেশন, নানা কারণে আমাদের প্রশ্ন হচ্ছে কি কারণে এই বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে এবং প্রাণহানি করার কারণ কি? আর এখানে শ্রমজীবী মানুষের কর্মস্থলে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কি হয়েছে? এক কথায় বলতে গেলে বিদেশি বায়ার, তাদের প্রতিনিধি, একক অ্যালায়েন্স এবং আরএসসি, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার তদন্ত করছে, ইনভেস্টিগেশন করছে, নানা কিছু করছে, শর্ত দিচ্ছে। এই শর্তের কারণে হয়তো কোনো কোনো প্রতিষ্ঠানে চুনচাপ করা, নানা প্রকার চুরি বিজুলি সারানো যেগুলি করছে, এগুলি আসলে পর্যাপ্ত না। যার কারণে যতটাই অগ্নিকাণ্ড করছে সেখানে এখন ব্যাপক হারে প্রাণহানি করছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই প্রাণহানি ঘটনার জন্য কেউ কি দায়ী, কেউ কি দোষী, নাকি কেউ দোষী না, কেউ দায়ী না? তাহলে তাবলিগ গার্মেন্টসে যে অগ্নিকাণ্ডে মৃত্যু হলো 121 জনের, তাহলে তার জন্য দায়ী কে? তাহলে ওই মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? রানা প্লাজার যে 524 জন, তার কি হয়েছে? টেম্পাকোতে এবং নারায়ণগঞ্জের সেজানজুসে যখন ঘটনাগুলো ঘটে তখন মানুষ আতঙ্কিত হয়ে যায় এবং দেশ বিদেশের মানুষ শিহরিত হয়ে যায় পরে, কিন্তু তারপরে আরেকটা ঘটনা ঘটে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো মামলা হচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে, এই মামলা প্রত্যেকটা ঘটনায় কিন্তু মামলা হচ্ছে, কিন্তু এই মামলাগুলোর কোনো বিচার 12 বছর, 13 বছর, 14 বছর হয়ে গেছে, মামলাগুলোর কোনো বিচার হয়নি। তাহলে মামলাগুলোর বিচার এবং শাস্তি দায়ী দোষীদের, এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, ফ্যাক্টরি ইন্সপেক্টর আছে, কলকারখানার কর্মকর্তারা আছে, তাতে বয়লার বিস্ফোরণের কর্মকর্তারা আছে, পরিবেশ অধিদপ্তর আছে, তারা কিন্তু সকলেই কিন্তু এর সাথে সম্পৃক্ত। তো তাদের এমন করে একটা দৃষ্টান্ত এই বিচার ব্যবস্থায় বাংলাদেশে আমার সামনে মাত্র 75 দূরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এবং আমাদের পিছনে মাত্র 1-2 কিলোমিটার দূরে হচ্ছে জজ কোর্ট, এবং এখান থেকে মাত্র 200 কিলোমিটার হচ্ছে 200 কিলোমিটার দূরে 200 গজ দূরে হচ্ছে শ্রম আদালত। মানে আদালত আছে কিন্তু বিচার হচ্ছে না, মামলাও হচ্ছে আদালতে। এতে করে প্রমাণ করে যে বর্তমানে যে প্রচলিত যে আইনের মামলাগুলো হয়, এই আইনে, এই আদালতে এত বড় দুর্ঘটনার বিচার করতে সক্ষম না, অর্থাৎ এর দ্বারা বিচার করা সম্ভব না, এটা প্রমাণিত হবে। তাহলে বিচারটা কি করতে হবে? যুগ পরিবর্তন করার জন্য, যেভাবে নারী শিশু নির্যাতন দমন করার জন্য নারী শিশু আইন, অস্ত্র বিরোধ দমন করার জন্য অস্ত্র আইন এবং বিশেষ ট্রাইব্যুনাল আছে, ঠিক শিল্পায়নের দুর্ঘটনার জন্য, শ্রমিকের নিরাপত্তার জন্য সেখানে বিশেষ ট্রাইব্যুনাল আইন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা একটি অপরিহার্য বিষয়। কিন্তু
আমাদের দেশের মালিকেরা তারা চায় না কোনো ঘটনার এরকম ট্রাইব্যুনালের বিচার হোক, এমন একটা আইন হোক। কারণ যদি একবার কারোর বিরুদ্ধে বিচার হয় তাহলে পরবর্তী যারা দুর্ঘটনা ঘটবে তাদেরও বিচার হবে। এই কারণে তারা আইনটাকে তারা বাধা দিয়ে রেখেছে। দ্বিতীয় কথাটা হচ্ছে ক্ষতিপূরণ কি, কতটুকু ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ আমাদের আইনে আছে 2 লক্ষ টাকা। অর্থাৎ একটা অটোরিক্সা কিনতে গেল যে দাম, সে অটোরিক্সার চেয়েও আরো কম দাম হচ্ছে একটা মানুষের জীবনের তুলনায়। তাহলে অন্যান্য এই যে কোরবানির যে গরু, সেখানে 4 লাখ 5 লাখ টাকা 3 লাখ টাকার চেয়ে গরু পাওয়া যায় না। তো মানুষের জীবন এটা তো একটা পশু বা একটা ছোট যন্ত্রের সাথে তুলনা করা অন্যায়। তাহলে ক্ষতিপূরণটা কত? ক্ষতিপূরণ আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ডে প্রতিটা সেনা সদস্যকে 45 লক্ষ টাকা একটি করে ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং তাদের আজীবন পেনশন আছে। একই সঙ্গে আমরা দেখি যে রানা প্লাজা দুর্ঘটনার সময় যে কমিটি হয়েছে একজন সেনা প্রধানের সেনা জিওসির মাধ্যমে, সেখানে বলেছে ক্ষতিপূরণ হবে 28 লক্ষ টাকা। এবং আন্তর্জাতিক যে আইএলও কনভেনশন, আইএলও থেকে যারা প্রতিনিধি এসেছে, আবার বিশ্ববিদ্যালয়তে বাংলাদেশের গবেষক এসেছে, তারা বলেছে একজনের ক্ষতিপূরণ হওয়া উচিত প্রায় 50 লক্ষ টাকার উপরে। আজ থেকে 10 বছর আগে গবেষণা করেছে। তাহলে আজকে আমরা গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন আমরা বলেছি যে একটা মানুষকে এইভাবে তালাবদ্ধ করে বা যে কোনো কারণে তার মৃত্যু ঘটলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তার পরিবারের 4 পাঁচজন থাকে, আজীবনের জন্য সংসারটা ধ্বংস হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। সেখানে যে মৃত্যু হয়েছে তাকে ফেরত আনা যাবে না। এই জন্য এই যারা এই ঘটনা ঘটায় লোক এবং লাভের এবং টাকার জন্য যাদের ব্যাংকে অপরিচিত প্রচুর টাকা রয়েছে বিদেশে পাচার করছে, শ্রমিকদের প্রাণহানির জন্য প্রত্যেক পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের অনুরূপভাবে 50 লক্ষ টাকা দিতে হবে যারা কোনো কাজ করতে পারবে না, পঙ্গু হয়ে গেছে। এরকম যদি জরিমানার টাকার ফাইন না থাকে, 2 লক্ষ টাকা দিয়ে মালিকের পক্ষে যে কোনো শ্রমিকের এই অপরাধ তারা সামাল দিয়ে ধুয়ে মুছে করতে পারে। তাহলে একটা হচ্ছে আইনের সংশোধন করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আরেকটি হচ্ছে ক্ষতিপূরণ 50 লক্ষ টাকা করতে হবে এবং কর্মস্থলে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যে সরকারের কথা শুনেছি, এর আগের সরকার যেই সরকারের কথা বলি না কেন, এই সরকারকে শুধু দোষ দেবে কেন? আগের সরকার, প্রতিটি সরকারের দেখেছি আমরা যে তারা এবং গার্মেন্টস মালিকদের সংগঠন বিজেপি, বিজেএমই এবং বাংলাদেশের এফপিসিসিআই যারা আছেন, তারা অনেক কথা বলেন যে আমরা নিরাপত্তা নিশ্চিত করে ফেলেছি। আয়োগকে গিয়ে বলে বক্তব্য দিচ্ছে সেখানে যে শ্রম উপদেষ্টা, শ্রম সচিব, তারা প্লেন দিয়ে প্রতি বছর প্রায় 200 থেকে 300 টাকা খরচ করে। তাহলে এইসব কথার কথা বজ্র আচরণে ফসকা গিরু, আসলে শ্রমিকের জীবনের নিরাপত্তা তাদের কাছে নেই, শ্রমিকের মূল্য নেই। আজকে শ্রমিক হত্যাকারী যারা দায়ী, তাদের স্বার্থ আর সরকারের স্বার্থ, খুনিদের স্বার্থ আর সরকারের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ এক হয়ে গেছে। এই জন্য শ্রমিক হত্যার বিচার চায় না, বিচার করে না তারা। আমরা এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমাদের এই শ্রমিক হত্যার বিচার না হওয়ার জন্য, এবং এটার জন্য বিচার হোক সেটা আমরা চাই। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এখন অধিকার আন্দোলন জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি শ্রমিক নেত্রী মুস্তফা লিটু। একসাথে গুছাই বেঁধে দাও। আজকে সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের শ্রমিক ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমাদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এবং আমাদের জোট
গার্মেন্টস শ্রমিক কর্মীদের আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য করছি। বন্ধুগণ, আবারও শ্রমিককে আগুনে পুড়িয়ে দগ্ধ হয়েছে। আবারও শ্রমিককে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন নিজেকে আপনি হত্যা বলছি কেন? কারণ হচ্ছে কারখানা পরিচালনা করবার জন্য জাতীয় আন্তর্জাতিকভাবে কিছু নিয়ম কানুন আইন আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশের যে গার্মেন্ট মালিকরা যে কারখানা পরিচালনা করছেন তারা কোনো আইনের পরোয়া করেন না। তারা কারখানা আইনের পরোয়া করেন না, শ্রম আইনের পরোয়া করেন না, এমনকি আন্তর্জাতিকভাবে আইন ও কনভেনশনের যে কথাগুলো আছে কোনো আইন, কোনো নিয়ম কানুন কোনো কিছুকে তারা পরোয়া করেন না। মিরপুরে যে কারখানায় আগুন ধরেছে যেখানে 16 জন শ্রমিক এবং কথা আছে 18 জন শ্রমিকের কথাও যে তারা নিহত হয়েছেন, কেন তাদেরকে এভাবে জীবন দিতে হলো বন্ধুরা? আর কত শ্রমিক এভাবে জীবন দিবে? আগুনে পুড়িয়ে গুলি বর্ষণ করে ভবন ধসে এবং কারখানাগুলিকে পিটিয়ে এইভাবে আর কত শ্রমিক জীবন দিবে বন্ধুরা? এটা আমি প্রশ্ন করতে চাই। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি হয়েছে আজকে 40 বছরের বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত কারখানাগুলিতে শ্রমিকদের একটা নিরাপদ কর্ম পরিবেশের ব্যবস্থা করা হলো না বন্ধুরা। এর জন্য দায়ী হচ্ছে ওই মালিকেরা, এর জন্য দায়ী হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে এই সরকারেরা। এই ইন্ডাস্ট্রি গার্মেন্ট ইন্ডাস্ট্রি হওয়ার পরে যারা যারা ক্ষমতায় এসেছে, যে সরকার ক্ষমতায় ছিল তারা প্রত্যেক সরকারের সময় আমরা দেখছি শ্রমিকরা আগুনে পুড়িয়ে ভবন ধসে গুলি ঘটনা করে পিটিয়ে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত হাজার হাজার শ্রমিককে এইভাবে হত্যা করা হয়েছে। এটা কি ধরনের? এটা কি কোনো মানবিক করতে পারে? এটা কি কোনো এখানে দেশে কোনো আইন চলবে না? আমরা দেখি কোনো আইন যারা নিজের গতিতে চলে বলা হয়, কিন্তু আজকে যারা পুঁজিপতি, আজকে যারা গরিব শ্রেণী, তাদের জন্য আইন যার নিজের গতিতে চলে না, টাকার গতিতে চলে, পুঁজির গতিতে আইন চলে। এই বাংলাদেশের শ্রমিকের জন্য কোনো আইন নাই, এই বাংলাদেশের শ্রমিককে হত্যা কোনো বিচার নাই বন্ধুরা। আজকে যদি তাজরিনে যে পুরে শ্রমিক পুরে হত্যা করা হয়েছে, রাজা প্লাজায় যে ভবন থেকে শ্রমিক হত্যা করা হয়েছে, সারাটা গার্মেন্টসে 1990 সালে মিরপুরে যে অগ্নিকাণ্ডে যে শ্রমিক হত্যা হয়েছে, চট্টগ্রামে কেটিএসে যে হত্যাকাণ্ড হয়েছে, নেতৃবৃন্দ আরো অনেক কারখানার কথা বলেছেন এবং অনেক কারখানার কথা আমরা বলতে পারবেন। এই যে হত্যাকাণ্ড হয়েছে আজ পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার হয়নি। আজ পর্যন্ত একটা হত্যাকাণ্ডের জন্য কোনো মালিকের বিচার হয়নি এবং সরকারি কর্মকর্তা যারা দায়ী তাদেরকেও বিচার করা হয়নি। আমি প্রশ্ন করতে চাই, রাজু কি করছে? রাজু আজকে তার রাজুকে যে বিল্ডিং কোড যে নিয়ম মেনে আজকে বিল্ডিং পরিচালনা করা উচিত, কোথায় কোন জিনিস রাখা হবে সেই সব সম্পর্কে নিয়ম নীতি রাখা উচিত। রাজু আজকে অসৎ উপায়ে মালিকদের ঘুষকে আজকে রাজু দেখা যাচ্ছে শ্রমিকের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে, কারখানা আইনের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে, শিল্প আইনের বিরুদ্ধে তারা অবস্থা নিচ্ছে বন্ধুরা। আর আমাদের ওই যে আমাদের কলকারখানা পরিদর্শক যাদের কথা ওই যে আজকে বিদেশি যে ব্র্যান্ডগুলি ছিল তারাও আজকে বলেছে 200 কলকারখানা পরিদর্শক নিয়োগ করে নাকি আজকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আজকে ওই আজকে তারা নাকি দেশের সমস্ত কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে তারা তাদের বিদেশে ফিরে গেছে আমেরিকায়, ইউরোপে, কিন্তু আমাদের এখানে শ্রমিকদের যে অবস্থা ছিল আজও পর্যন্ত সে অবস্থায় রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কারখানাগুলিতে এখনো পর্যন্ত অগ্নি নির্বাপক যন্ত্র নাই। আপনি যদি মিরপুরে ওই কারখানার খোঁজ নেন তাহলে দেখবেন সেখানে অগ্নি নির্বাপকের কোনো অবস্থা ছিল না। আমরা পরের দিনও দেখছি কারখানার সেখানে ধোয়া উঠছে এবং দাহ্য পদার্থ সেখানে রাখা হয়েছে। একটা কেমিক্যাল গোডাউনের পাশে গার্মেন্টস রাখা হয়, এটা পুরো আইনে আছে, পৃথিবীর পুরো আইনে নাই যে দাহ্য পদার্থের সাথে আপনি কোনো গার্মেন্ট প্রোডাক্ট আপনি একটা গার্মেন্টস আপনি রাখতে পারেন। একই ঘটনা ঘটেছে এবং গতকাল যে চট্টগ্রামে আগুন হয়েছে, আমাদের ভাগ্য যে সেখানে শ্রমিক হতাহত হয়নি।
কিন্তু যে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে, এই ব্যাপক অগ্নিকাণ্ডের মধ্যে আমরা কিন্তু দেখছি কার্য পদার্থ সেখানে ব্যাপক ছিল বলে আজকে তারা 19টা ফায়ার সার্ভিসের আর কেউ কিন্তু তাদেরকে সারা রাত আজকে চেষ্টা করে আগুন নির্বাপন করতে পারেনি, এখনো আগুন ধরতে পারে। এই যে পরিস্থিতির জন্য দায়ী কারা? এর প্রধান দায়ী হচ্ছে রাষ্ট্র, এর প্রধান দায়ী হচ্ছে সরকার, আর সবচেয়ে প্রথমে দায়িত্ব হচ্ছে মালিকের। এই মালিকটা হচ্ছে খুনি মালিক। আমি পরিষ্কার করে বলতে চাই, এই খুনি মালিকদের বিচার চাই। আজকে শ্রমিক হত্যাকারী এই খুনি মালিকদের বিচার হচ্ছে না বলে একের পর এক আজকে খুন করছে আমাদের শ্রমিকরা, বিভিন্ন ভাবে খুন হচ্ছে। যে পদ্ধতিগুলির কথা আগে আমরা বলেছি, আজকে যেই সুজন আমাদের ভাই বোন জীবন দিয়েছে আমরা জানি না, মালিক পক্ষ জানি না, সরকার জানে না। আজকে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত এখন ব্যবস্থা করতে পারছে না যে কে কোন, কে ছেলে আর কে মেয়ে। তারা এমন ভাবে দগ্ধ হয়েছে, তাদের চিহ্ন মুছে গেছে। আজকে মানব দেহে পুরো চিহ্ন তাদের মুছে গেছে, তারা অগ্নিদগ্ধ হয়ে এমন অবস্থা তাদের রয়েছে। ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় নির্ধারণ করতে হবে। আজকে পরিস্থিতি হচ্ছে এরকম। এই মর্মান্তিক পরিণতির দায়ীকে প্রাথমিকভাবে দায়ী হচ্ছে অবশ্যই এই মালিক পক্ষ যদি বিচার হতো। ইতিপূর্বে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলি যদি বিচার হতো, তাহলে আজকে এই আবার পুনরায় এই আগুনে পুড়ে শ্রমিককে জীবন দিতে হতো না। সেই জন্য আজকে আমাদের আন্দোলনের সমাবেশ থেকে আমি পরিষ্কারভাবে দাবি জানাচ্ছি, মিরপুরে যে আগুনে যে আমাদের আপনাদের ভাই বোনদের নিহত হয়েছেন, ওই খুনি মালিককে এখনো কেন গ্রেফতার করা হয়নি? এটা আমার প্রশ্ন। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদেরকে বিচার করা হোক। আজকে আমরা তদন্ত কমিটির কথা বলি, তদন্ত কমিটি বলতে বলতে আমাদের মুখে কাটা উঠে গেছে। এই পুরো তদন্ত কমিটি আপনাদের বিচার বিভাগীয় অনেক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হয়েছে অনেক আন্দোলনের মুখে, কিন্তু পুনঃ তদন্ত কমিটি আজকে মালিক পক্ষকে অভিযুক্ত করেনি, অবহেলাজনিত কারণে বড় জোরে বলেছিলাম আপনাদের ক্ষেত্রে। কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আজকে সরকারের যে সমস্ত কর্মকর্তা তাদেরকে বিচার হওয়া দরকার। মালিককে আজকে তার যে কারখানায় যে সুরক্ষার ব্যবস্থা থাকা উচিত, নিরাপদ কর্ম পরিবেশ থাকা উচিত, সেগুলির ব্যবস্থা করছে না বলেই শ্রমিককে তার জীবন দিতে হচ্ছে। আর কত শ্রমিকের জীবন দিতে হবে? আর কত শ্রমিকের জীবন গেলে এই আমাদের কারখানাগুলো নিরাপদ হবে? আর কত শ্রমিক আজকে তার জীবন দিয়ে খুন করে আমাদের এই কারখানাগুলো মৃত্যুকূপের অভিযোগ মুক্তি পাবে? এই কারখানাগুলো একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে বন্ধুরা। আমরা গার্মেন্ট কারখানাগুলোকে, পুরো কারখানাকেই আমরা মৃত্যুকূপ হিসেবে দেখতে চাই না। আমরা দেখতে চাই আইন অনুযায়ী, আইন মেনে ওই কারখানাগুলোতে একটা নিরাপদ কর্ম পরিবেশ তৈরি হবে এবং নিরাপদ কর্ম পরিবেশে আমাদের শ্রমিক ভাই বোনরা সেখানে কাজ করবেন এবং তারা কাজ করবেন এবং এই কাজের এর মধ্যে দিয়ে দেশ চলবে, আমাদের শ্রমিক পরিবারগুলি চলবে। আজকে যে অবস্থা চলছে এটা কোনোভাবে মানা যায় না বন্ধুরা। আমরা পরিষ্কারভাবে দাবি জানাচ্ছি, বক্তব্য দীর্ঘায়িত না করে আমি দাবি জানাচ্ছি, যারা নিহত হয়েছেন তাদের ডিএনএ অবিলম্বে তাদের ডিএনএ টেস্ট করে তাদেরকে পাওয়া কমপক্ষে মৃত যারা নিহত হয়েছেন, নিহত শ্রমিক পরিবারের জন্য 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজ পর্যন্ত এই সমস্ত কিছু করা হয়নি, সে কথা আমি বারবার উল্লেখ করেছি এবং আমি সব থেকে বলতে চাই, ওই খুনি মালিককে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিচার করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কেবলমাত্র শ্রমিকের যে হত্যাকাণ্ড, শ্রমিক হত্যার বিচার হতে পারে এবং শ্রমিকের আর যেন কোনো শ্রমিকের জীবন নির্বাহে না যায় সেটার গ্যারান্টি নিশ্চিত করতে পারে। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই বন্ধুরা। এই আহ্বান জানিয়ে এবং আজকে মালিক বা খুনি
দর্শক